আমরা অনেকগুলো অঙ্ক আজকে প্র্যাকটিস করব। তো অবশ্যই বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্কই হবে সেগুলো। বিসিএস পরীক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এবং বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের যে সমস্ত পরীক্ষা হচ্ছে বিভিন্ন গ্রেডের, সেই পরীক্ষাগুলোর প্রশ্ন থেকেই আমরা আলোচনা করার চেষ্টা করব এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনাটি। এবং শুরুতেই আমরা একটা ঐকিক নিয়মের অঙ্ক দিয়ে শুরু করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, কি বলা হচ্ছে অঙ্কটাতে, যদি 10টি বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করতে পারে, তবে 12টি বলদ 15 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে। ওকে, তো আমরা এই অঙ্কটা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে এবং এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক অথবা ইউনিটারি মেথড, এই দুটোতে ফেলা যায় এই অঙ্কটাকে, অর্থাৎ ঐকিক নিয়ম বা সময় ও কাজ, এই দুটি ক্যাটাগরিতে ফেলা যায় অঙ্কটাকে। তো আমরা ঐকিক নিয়মের অঙ্কে কি করতে পারি শুরুতেই, সেটা হচ্ছে যে যেটা বের করতে বলেছে সেটার নিচে আমরা আন্ডারলাইন করব কত বিঘা জমি চাষ করতে পারে, এটা বের করতে বলেছে। তো প্রথম যে কন্ডিশনটা আছে প্রথম লাইন থেকে, সেইটা দিয়ে আমরা মানে চিন্তা করব যে যেটা বের করতে বলেছে সেটা যেন ডান দিকেই থাকে। তো যেহেতু 50 বিঘা জমি চাষ করতে পারে, এটা ডান দিকে আছে, আর এটাই বের করতে বলেছে কত বিঘা জমি চাষ করতে পারে, তাই প্রথম লাইনটা যা আছে আমরা তাই লিখলাম যে 10টি বলদ 20 দিনে চাষ করতে পারে 50 বিঘা। আমরা একটু শর্টকাটে লিখলাম, লাইনগুলো আপনারা বুঝে নেবেন। 10টি বলদ 20 দিনে চাষ করতে পারে 50 বিঘা। এবার ঐকিক নিয়মে আমাদের একে রূপান্তর করতে হবে। ঐকিক নিয়ম তো এভাবেই কাজ করে। তো মনে রাখবেন, ঐকিক নিয়মের মূল যে নিয়মটা, যদি কোনো কারণে বেশি বোঝায় তাহলে গুণ সম্পর্ক, আর যদি কম বোঝায় তাহলে ভাগ সম্পর্ক। ভাগ মানে নিচে যায় আর বেশি মানে গুণ, সেটা উপরে যায়। ডান। জাস্ট এই টপিকের উপর ভিত্তি করেই আমরা হচ্ছে অঙ্কটা করে ফেলব। তো এবারে আমরা অন্য কালার ব্যবহার করছি। তো দেখেন, 10টি বলদ 20 দিনে 50 বিঘা চাষ করে, তাহলে একটা বলদ যদি হয় তাহলে জমি বেশি চাষ করবে নাকি কম, মানে জমি চাষ করতে পারে কত বিঘা সেটাকে প্রশ্ন করবেন। 10টা বলদ চাষ করে 50 বিঘা, একটা বলদ চাষ করবে কম জমি নাকি বেশি জমি, অবশ্যই কম, তাহলে কম মানেই ভাগ। তাহলে 50-এর নিচে আমাদের 10 চলে আসলো। এই যে দেখেন, 10-এর নিচে 1 বসিয়েছি, তাই এই 10 এখানে এসে এফেক্ট করলো। এবার 20 দিনে চাষ করে 50 বিঘা, তাহলে একদিনে কম বিঘা চাষ করবে নাকি বেশি, অবশ্যই কম, তাহলে কম মানে আবারও ভাগ, তার মানে 50-এর নিচে 20 চলে আসবে, তাহলে এখানে 20 চলে আসলো। নিচে যেহেতু দুটো সংখ্যা হয়েছে তাই এই দুটো সংখ্যা আবার গুণ করে দিলাম, মূলত এই 20 50-এর নিচে এসেছে। এবার প্রথম লাইনটা মন থেকে আমাদের বাদ দিতে হবে, এটার আর কোনো প্রয়োজন নেই। আমাদের এখন লাইন হচ্ছে একটি বলদ হচ্ছে একদিনে চাষ করতে পারে এত বিঘা, ঠিক আছে। এখন আমাদের লাইনটা হচ্ছে এটা। এবার আমরা কম্পেয়ার করব এটা দ্বারা। তো আবার কালার চেঞ্জ করে নিচ্ছি। 12টি বলদ, তো একটা বলদের জায়গায় যদি 12টা বলদ হয় তাহলে এবার কম জমি চাষ করবে নাকি বেশি, আগে যা ছিল সেটা আমরা লিখে ফেলি, 50 নিচে 10 গুণন 20, ঠিক আছে। তাহলে একটা বলদ চাষ করতে পারে এত বিঘা, 12টা বলদ এবার বেশি জমি চাষ করবে, তাহলে বেশি মানেই গুণ, 12 উপরে চলে গেল। এবার আসেন 15 দিনে, তাহলে একদিনে এত বিঘা চাষ করতে পারে, তাহলে 15 দিনে বেশি জমি চাষ করবে, তাহলে বেশি মানে আবারও গুণ, তাহলে 15 গুণ হয়ে গেল। এই জন্য কোনো সংখ্যা উপরে যায় আবার কোনো সংখ্যা নিচে আসে, নিঃসন্দেহে এতক্ষণে বুঝতে পেরেছেন। কিন্তু আপনারা যদি মুখস্থ করার চেষ্টা করেন তাহলে কখনোই কিন্তু এই ধাঁচের অঙ্কে ভালো করতে পারবেন না। তো আমরা কি করব, এবার কাটাকাটি করব। তাহলে 10 দ্বারা এটাকে যদি কাটি, 50-কে 5-10-এ 50, 5 দ্বারা যদি 20-কে কাটি, 4-5-এ 20, 4 দ্বারা যদি 12-কে কাটি, 3-4-এ 12, তাহলে 3 আর 5 গুণ করলে 3-5-এ 45, তাহলে 45 বিঘা, ঠিক আছে। এটাই উত্তর হওয়া উচিত। আমরা একটু দেখব যে আমাদের সঠিক উত্তরটা কোথায় আছে। এই যে দেখেন, 45 বিঘা। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, গ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 2 নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, a ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স জোড় মৌলিক সংখ্যা, তালিকা পদ্ধতিতে কি হবে। মনে রাখবেন, সেট গঠনের দুটো পদ্ধতি, একটা হচ্ছে মানে সেট প্রকাশের দুটো পদ্ধতি, একটার নাম সেট গঠন পদ্ধতি, একটার নাম তালিকা পদ্ধতি। তো আমরা সচরাচর 8, 9, 10-এ যে পদ্ধতিতে সেট গঠন করেছি সেটার নামই তালিকা পদ্ধতি বা টেবিউলার মেথড। আর এখানে যে পদ্ধতিটা দেখতে পাচ্ছেন এই যে এইরকম আকারে, সেটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড,
ঠিক আছে? তো এই পদ্ধতিতে মানে সেট বুঝতে পারা একটু কঠিন, তবে বের করা সম্ভব। তো কি বলেছে তালিকা পদ্ধতিতে কি হবে? তাহলে তালিকা পদ্ধতিতে এ ইকুয়াল হবে আমাদের কত? যেহেতু বলেছে এক্স যেন এক্স জোড় মৌলিক সংখ্যা, তো এক্স হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো আমরা জানি 2 থেকে শুরু হয়, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, এগুলো মৌলিক সংখ্যা। তো পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাই না? তো যেহেতু একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, তাই এই সেটের উপাদান সংখ্যা হবে মাত্র একটা, অর্থাৎ 2। আর সেট প্রকাশ করি আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। তাহলে কোনটা উত্তর হচ্ছে বলেন তো দেখি? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর যে অপশনটা রয়েছে 2 আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন 2 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা দেখেন, বলা হচ্ছে 7 গুণিতকের সেট কোন ধরনের সেট? সসীম সেট, ফাঁকা সেট, সার্বিক সেট নাকি অসীম সেট? সম্ভাব্য 4টা অপশন রয়েছে। তো গুণিতক যে জিনিসটা মনে রাখবেন, গুণিতক আর গুণনীয়ক দুটোর মধ্যে ফারাক রয়েছে। যদি বলে গুণিতক, মনে রাখবেন কার গুণিতক? 7 গুণিতক। বলা হচ্ছে 7 গুণিতক কোনগুলো? গুণিতক হচ্ছে যেটার গুণিতক বের করতে বলবে সেটার ঘরের নামতা যদি পড়তে পারেন সেটাই গুণিতক। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, চলতেই থাকবে। এটা কিন্তু কখনোই শেষ হবে না, একেবারে অসীম পর্যন্ত। তাহলে 7 গুণিতকের সেট কোন ধরনের সেট হচ্ছে? অবশ্যই আমাদের কোন সেট? আমাদের দেখেন তো দেখি, সসীম নাকি অসীম? অবশ্যই অসীম সেট। ঘ নম্বর অপশনটা কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক। আমরা যদি দাগাই এক্স্যাক্টলি ঘ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই প্রশ্নটা দেখেন, এটা এসেছে সপ্তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে। তো কি বলা হচ্ছে? সাইন থিটা ইকুয়াল 5/13 হলে ট্যান থিটা এর মান কত? তো এই জিনিসগুলো আমরা হচ্ছে সাধারণত এরকম চিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করি। তো দেখেন, এটা যদি বুঝতে পারেন এই ধাঁচের যত অঙ্ক আছে সব আপনারা করতে পারবেন, এবং নিবন্ধন পরীক্ষায় এই ধাঁচের প্রশ্ন কিন্তু খুব বেশি আসতে দেখা যায়। ঠিক আছে, তো আসেন আমরা এইটার সমাধান করি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কত? 90 ডিগ্রি, এটা আমরা জানি। এটা যদি হয় এ, এটা বি, এটা সি, এক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। নর্মালি আমরা আর কি এভাবে ধরি, লম্ব, ভূমি আর অতিভুজ, তাই না? তো এবার আসেন, সাইন থিটা ইকুয়াল আমাদের বলেছে কি? সাইন থিটা ইকুয়াল 5/13। তো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে সাইন মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি। মনে রাখতে হবে সাইন মানে কি, দুঃখিত, লম্ব ভাগ অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি। ট্যান থিটা মানে কি? লম্ব ভাগ ভূমি। এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। এটা জানতে হবে আপনাকে যে সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ। আমি কিন্তু মনে রাখার টেকনিক বলেছিলাম, সাগরে লবণ আছে, টেরা লম্বা ভূত, আর কস হচ্ছে কবরে ভূত আছে। ঠিক আছে, তো সাইন থিটা মানে 5/13। এই 5 হচ্ছে লম্বের মান, আর এই 13 হচ্ছে অতিভুজের মান। তাহলে এটা হলো 13, এটা অতিভুজ, আর লম্ব কত? লম্ব হচ্ছে 5। এবারে আমাদের এখানে কিন্তু লম্ব আর অতিভুজ বের হয়ে গিয়েছে, এখন কিন্তু ভূমি আমাদের বের হয়নি। ভূমির মানটা আমরা বের করব পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। আমরা জানি কোনো ত্রিভুজের হচ্ছে অতিভুজের উপরে স্কোয়ার যেটা হবে সেটা ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সমষ্টির সমান। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে লিখতে পারি লম্বের উপর যদি স্কোয়ার হয় প্লাস ভূমির উপর যদি স্কোয়ার হয়, তাহলে এটা মানে অতিভুজের উপর স্কোয়ার, এই দুটোর সমান। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 5, 5-এর স্কোয়ার, প্লাস ভূমি কত? ভূমিকে আমরা ধরেন এক্স ধরে নিলাম, তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কত? 13, তাহলে 13-র উপর স্কোয়ার করে দিলাম, এটা হবে বা। তাহলে 5 5-এ 25 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 13 169। তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 169 থেকে 25 আমরা মাইনাস করে দিলাম। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 169 থেকে 25 গেলে 144, তাহলে এক্স ইকুয়াল টু হবে 12 বা 12। এখানে প্লাস মাইনাস 12 আসে, কিন্তু নেগেটিভ মান আমরা গ্রহণ করব না, যেহেতু এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে পজিটিভ ভ্যালুটাকেই প্রাধান্য দিব। তাহলে এখানে কত হবে? এক্সের জায়গায় আমরা বের করেছি 12। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা 5, একটা 13 হলে আর একটা 12 হয়। এটা কিন্তু অনেক সময় মুখস্থ হিসেবেই আমরা হচ্ছে চিন্তা করি এভাবে, 5 12 13 বা 13 5 12। তো আমরা এবারে কি বের করব? আমরা এবারে ট্যান থিটা বের করব। তাহলে বলেন তো দেখি, ট্যান থিটা মানে কি বলেছি আমি?
ট্যান থিটা মানে আমি বলেছি লম্ব ভাগ ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে 5, ভূমি কত? ভূমি হচ্ছে 12। তাহলে 5/12 আমাদের কিন্তু বের হয়ে গিয়েছে। এখন যেটাই চাক না কেন, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক আপনি কিন্তু বের করতে পারবেন। দেখেন এরকম আরও একটা অঙ্ক আসবে, সেটা আমি আপনাদের কিন্তু করতে দিব। আমি কিন্তু এই লিস্টে রেখেছি এই অঙ্কটা। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন 5/12 কোথায় আছে? আমাদের খ নম্বর অপশনে আছে। তাই সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিঃসন্দেহে খ নম্বরটা সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে যাব। এটা আগে মুছে দিচ্ছি আমরা। পরেরটা দেখেন কি বলা হচ্ছে। এটা বীজগণিতের মান নির্ণয়ের একটা অঙ্ক। এক্স প্লাস 1/x = √3 হলে x³ + 1/x³ এর মান কত? এখানে কিছুটা কিন্তু ভুল রয়েছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। দেখেন আমি ঠিকঠাক করে দিয়েছি। x³ + 1/x³ কত? তাহলে আমরা কি লিখব? আমরা লিখব দেওয়া আছে x + 1/x = √3। মান কিসের বের করতে হবে বলেন তো? মান বের করতে হবে কিন্তু, সুতরাং দিলাম আমরা x³ + 1/x³ এটার মান বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করার জন্য এই আদলে সাজাই, তাহলে সাজাতেই পারি a³ + b³। তো a³ + b³ এর অনুসিদ্ধান্ত কি? a + b তার উপর হোল কিউব -3ab ইন্টু হচ্ছে a + b। ওকে, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। মান বসাই দিব। এটার মান কত? √3। এই যে দেখেন √3 বসাই দিলাম, তার উপর কিউব -3 ইন্টু এটা কাটা থাকলো 1 ইন্টু এটার মান কত? √3। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে? √3 উপর কিউব মানে √3 তিনটা আছে, √3 ইন্টু √3 ইন্টু √3 মাইনাস 3 একে 3, তার মানে 3√3। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে? দুইটা √3 আছে যেহেতু, √3 উপর স্কোয়ার হচ্ছে ইন্টু √3 মাইনাস 3√3। এভাবে না বুঝলে আপনি কিন্তু নাও বুঝতে পারেন, এই জন্য আমি এভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে স্কোয়ার রুট কাটা গেল, থাকলো 3√3 মাইনাস এখানে থাকলো 3√3। তো 3√3 থেকে 3√3 বাদ দিলে কি থাকবে? 0। তো 0 কোথায় আছে? 0 আমাদের ঘ নম্বর অপশনে আছে। তাই ঘ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমরা যদি দেখি এক্স্যাক্টলি ঘ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবারে এটা দেখেন, x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক কোনটা হবে? ক, খ, গ, ঘ, চারটা অপশন রয়েছে এখানে। তো আমরা লিখতে পারি x² - y² + 2y - 1। ঠিক আছে, এটা লিখে দিলাম আমরা। এখন আমাদের একটু দেখতে হবে যে এই জায়গাটাতে কিন্তু আমাদের কি পড়েছে? সূত্র পড়বে। কিন্তু এখানে আমরা মাইনাস চিহ্নটা কমন না নিলে সূত্রটা ফেলতে পারতেছি না। তাহলে x² - কমন নিব, y² - 2y + 1 হবে এটা। তাহলে x² এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন হবে মাইনাস, এটা মানে কিন্তু y - 1 তার উপর হোল স্কোয়ার। তাহলে আমি একটু সাজাই দিই, a² - 2ab + b²। দেখেন এখন বোঝেন কিনা? এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে a বলতে y আর b বলতে 1। তাহলে x এর উপর স্কোয়ার মাইনাস এটা হবে y - 1 তার উপর স্কোয়ার, অর্থাৎ a² - 2ab + b² মানে a - b হোল স্কোয়ার। এখন এটা a² - b² এর সূত্র পড়েছে। তো a² - b² মানে কি বলেন তো দেখি? একটা a + b আর একটা হচ্ছে a - b, তাই না? একটা a + b আর একটা কি? আর একটা a - b। আমরা এই সূত্রটা এবারে অ্যাপ্লাই করে দেব। তো a বলতে এটা আর b বলতে এটা। তো আমরা একটু ব্র্যাকেট ব্যবহার করব, a + b ইন্টু হবে a, এখানে দেখেন আমরা ফার্স্ট ব্র্যাকেট না ব্যবহার করে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, তার কারণ আছে a - b। ওকে, কেন দিলাম এই সেকেন্ড ব্র্যাকেটটা? তার কারণ হচ্ছে মাইনাস দ্বারা গুণ করব। এই জায়গায় আপনাদের ভুল হয় বেশি, এই জায়গাটাতে। তাহলে x + y - 1 একটা আর x - y + 1 একটা। এই যে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই জিনিসটা কিন্তু আপনারা ভুল করে ফেলেন। তো উত্তরটা কোথায় আছে দেখেন তো? x + y - 1, x + y - 1 আমাদের খ নম্বরে দেখতে পাচ্ছি আমরা। তো দাগাই তো দেখি এটা আমাদের সঠিক উত্তর হয় কিনা। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। যেহেতু বলেছে একটা উৎপাদক, এখানে কিন্তু পুরো অ্যান্সার চাইনি, বলেছে একটা উৎপাদক কোনটা, তাই একটা উৎপাদক হচ্ছে আমাদের x + y - 1। ঠিক আছে, এটা দেখেন 40 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির গড় কত? তাহলে আমরা যদি মৌলিক সংখ্যাগুলো একটু পড়ি 1 থেকে 100 পর্যন্ত, মনে রাখবেন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। এই যে দেখেন 41 আমি দিয়ে দিলাম, কেননা 40 থেকে 100 এই রেঞ্জের মধ্যে বলেছে। তাহলে 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97 আর সবশেষেরটা কত? 97। তো দেখেন 40 থেকে বড়
তার মানে 41 আর 100 থেকে ছোট মানে 97, তা দুটো পেয়ে গিয়েছি। এখন বলেছে যে বৃহত্তম হচ্ছে 97 আর ক্ষুদ্রতম হচ্ছে 41, এই দুটোর কি জানতে চেয়েছে, গড় কত। তাহলে এই দুটো আগে যোগ করব, অর্থাৎ 97 যোগ 41 ভাগ হচ্ছে 2, এটাই কিন্তু এই মৌলিক সংখ্যা দুটোর গড়। তাহলে 7 আর 1 8, আর 9 আর 4 কত, 13, 138 ভাগ 2, 6 দুগুণ 12 থাকলো 1, 18, 9 দুগুণ 18, তাহলে 69 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো কোথায় আছে, আমরা খ নম্বরে দেখতে পাচ্ছি, তাই খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এই অঙ্কটা আমি আপনাদেরকে অবশ্যই এবারে HW দিব। আপনারা কেমন বুঝেছেন সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে এবার এই অঙ্কটা যদি করতে পারেন সেটার মাধ্যমে। আর যদি না করতে পারেন তাহলে আপনার মনোযোগ একদমই ছিল না, আপনি হয়তো খাতা কলম নিয়ে বসেননি কিংবা ভুলে গিয়েছেন। ঠিক আছে, তো এই জন্য অঙ্কটা করবেন। HW1 এটা দিচ্ছি আমি, HW1 এর অ্যান্সার কত হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাবেন। ঠিক আছে, এরপর আমি পরেরটাতে যাচ্ছি। এটাতে বলা হচ্ছে কোনটি মূলদ সংখ্যা। তো মনে রাখবেন, মূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এই দুটো থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে মূলদ আর একটা কি, আর একটা হচ্ছে অমূলদ। এটা হচ্ছে রেশিওনাল নাম্বার, এটা হচ্ছে ইরেশিওনাল নাম্বার। তো মনে রাখবেন মূলদ সংখ্যা হচ্ছে অনুপাত আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সকল স্বাভাবিক সংখ্যাই আমাদের মূলদ সংখ্যা, যেমন 1 2 3 4 এগুলো সব মূলদ সংখ্যা। কেননা আমি যদি 2কে প্রকাশ করি তাহলে 2/1 এভাবে দিতে পারি, 2:1, অর্থাৎ ভগ্নাংশ আর অনুপাত একই কথা। আবার যদি বলি 2/5, এটাও একটা মূলদ সংখ্যা, কেননা 2:5 আমরা লিখতেই পারি। তো এই আঙ্গিকে যতগুলো প্রকাশ করা যায় সবগুলোই আমাদের মূলদ সংখ্যা। আর অমূলদ মানে যেটাকে আমরা ভাগ করেও শেষ করতে পারি না, আনলিমিটেড চলতেই থাকে। যেমন এটা মূলদ সংখ্যা হবে না, এটাও মূলদ সংখ্যা হবে না, এটাও মূলদ সংখ্যা হবে না, কিন্তু মূলদ সংখ্যা হবে এটা। কেননা 4কে যদি আমি এভাবে লিখি, স্কোয়ার রুট কাটা গিয়ে 2 থাকবে, 2 একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমাদের ঘ নম্বর অপশনটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা যদি দুটো বৃত্ত অঙ্কন করি, ধরেন এই হচ্ছে আমাদের দুটো বৃত্ত, এই বৃত্ত দুটোর ব্যাসের অনুপাত দেওয়া আছে 3:2। তো বৃত্ত দিয়ে যদি আমরা চিন্তা করি অঙ্কটা, তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব, যেহেতু MCQ টাইপের পরীক্ষার জন্য আমরা শিখছি। দেখেন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা চাকরির পরীক্ষার অঙ্ক। তাহলে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত বলা হচ্ছে, তাহলে এই দুটোকেই ব্যাসের অনুপাত কত, অনুপাত হচ্ছে 3:2। বলেছে ক্ষেত্রফলের অনুপাত কত, খুবই সহজ, এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার করে দিবেন, 3 3 9 আর 2 2 4, এটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় আছে দেখেন, ক নম্বর অপশনে আছে 9:4, তাই এটাই আমাদের সঠিক উত্তর। এবারে 11 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। বলা হচ্ছে 15% ছাড়ে একটি কম্বল ক্রয় করায় 135 টাকা বাঁচলো, কম্বলটির প্রকৃত মূল্য কত। তার মানে 135 টাকা বাঁচলো মানে কি, 15% ছাড় দিয়েছে, এই 15%-এর ভ্যালুই হচ্ছে আমাদের 135 টাকা, সেটা আমরা বুঝে ফেলেছি। প্রকৃত মূল্য মানে কি, 100%-এর ভ্যালু। কোন পার্সেন্টেজের অঙ্কে প্রকৃত মূল্য মানে 100%-এর ভ্যালু কত সেটা। তো আসেন, 15% মানে যদি 135 হয়, তাহলে 1% মানে কত, উপরে 135 তার নিচে 15। এবারে 100% মানে কত, অবশ্যই 135 গুণন 100 ভাগ কত, ভাগ হচ্ছে 15। তাহলে আমরা কাটাকাটি করব, 3 5 15 থাকলো 5, 5 20 100। 3 দ্বারা যদি এটাকে কাটি, 3 4 12 থাকলো 1 15, 3 5 15। তাহলে 45 আর 20 আমাদের গুণ অবস্থায় রয়েছে, 45 2 গুণ 90, শূন্যটা দিয়ে দিলাম। তাহলে 900 টাকা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমরা দেখি তো সঠিক উত্তর আছে কিনা। এক্স্যাক্টলি খ নম্বরেই আমাদের উত্তরটা সঠিক রয়েছে। এবারে এটা দেখেন, এক্স ইনভার্স উপরে মানে পাওয়ার আকারে -4 আছে, -0.0001 = 0 হলে এক্স এর মান কত। তো আমরা অঙ্কটা সলিউশন করব। এক্স ইনভার্স দেওয়া আছে -0.0001 = 0, কার মান জানতে চাচ্ছে, এক্স = হোয়াট। আসেন আমরা ক্যালকুলেশন করি। এটা মানে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, খেয়াল করে দেখেন, 1/x⁴ ইনভার্সের ক্যালকুলেশন, মাইনাস দশমিক যদি তুলে দেই নিচে একটা 1 হয়,
চারটা ঘরের জন্য 1 2 3 4টা শূন্য হয়, আর উপরে থাকে শুধু 1, কেননা জিরোগুলো মূল্যহীন, ইকুয়াল হচ্ছে 0। এখানে হবে বা, তাহলে বা 1/x⁴ ইকুয়াল টু এই মাইনাস ওইদিকে গেলে প্লাস হবে, আর 1-এর নিচে 4টা মানে 1 দিয়ে 4টা 0 হবে নিচে। তাহলে বা 1/x⁴ ইকুয়াল টু, এটাকে আমরা এভাবে লিখতে পারি, খেয়াল করে দেখেন কিভাবে সেটা হলো, আচ্ছা আমরা কাজ করি তো, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ করে আমরা এই লাইনটা এভাবে না করে আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি। তাহলে বা x⁴ ইকুয়াল টু মানে আর গুণ বা বজ্রগুণ, এটা গুণ, এটা গুণ, তাহলে একটা 1 দিয়ে কয়টা শূন্য, 4টা শূন্য, তো 10,000 কিন্তু এটা। তাহলে বা x⁴ ইকুয়াল টু 10,000 মানে কি বলেন তো দেখি? 10,000 মানে হচ্ছে 10⁴, কেননা 10-এর উপর যদি আমি পাওয়ার 4 করি, অর্থাৎ একটা 1 দিয়ে 4টা শূন্য হচ্ছে। দেখেন আমি যদি 10⁴ বলি, তাহলে 10 গুণন 10 গুণন 10 গুণন 10, তাহলে 4টা 10 গুণ করলে অবশ্যই 10,000 হচ্ছে। তো এটা লিখাই যায়। কেন লিখলাম এটা? তার কারণ কি? তার কারণ হচ্ছে পাওয়ার আর পাওয়ার সমান হয়েছে, এই দুটোকে আমি বাদ দিব। তাহলে সুতরাং x ইকুয়াল টু 10 হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন খ নম্বরে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে, নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবারে এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিচ্ছি, যদিও কিছুটা ডিফারেন্স রয়েছে এই দুটো অঙ্কের মধ্যে, কিন্তু তারপরেও আমার মনে হয় করতে পারবেন। এখানে দেখেন x² মান বের করতে বলেছে, x কিন্তু না, এখান থেকে আপনারা x এর ভ্যালুটা বের করে দেন x² ভ্যালু বের করবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা হলো HW 2 দিয়ে দিলাম আমি। অবশ্যই অঙ্কগুলো করবেন, কিন্তু অঙ্ক করে তারপরে 4টা অপশনের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিবেন। এটা দেখেন, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? এটার উত্তর সহ অনেকেরই মুখস্থ, কিন্তু তারপরেও অঙ্কটা আমরা প্রপারলি শিখব। ওকে, তো কি বের করতে বলেছে? কত মিনিট সময় লাগবে। কেন এটা আন্ডারলাইন করলাম? কেননা এটা ঐকিক নিয়মের অঙ্ক, আর ঐকিক নিয়মের অঙ্ক করার সময় যেটা বের করতে বলে সেটার নিচে আমরা আন্ডারলাইন করি। আর প্রথম কন্ডিশনটা খেয়াল করে দেখি যে সেই কন্ডিশনে হচ্ছে যেটা বের করতে বলেছে সেটা ডান দিকে আছে কিনা। আছে, তাই আমরা লাইনটা লিখব। তাহলে 5টি বিড়াল কি করে, হচ্ছে 5টি কি ধরে, ইঁদুর ধরে কত দিনে, মানে কত সময়ে? 5 মিনিটে। ঠিক আছে, 5 মিনিটে। তাহলে এবার আসেন একের প্রেক্ষিতে, তাহলে যদি বিড়াল একটা হয় তাহলে 5 মিনিটের জায়গায় কয় মিনিট? অবশ্যই বেশি সময় লাগবে, তাই না? 5টি বিড়াল যদি 5 মিনিটে ধরে, তাহলে একটা বিড়াল ধরবে, অবশ্যই হচ্ছে ইঁদুর ধরতে বেশি সময় লাগবে, তাহলে 5 গুণন 5 এভাবে। 5টি ইঁদুর ধরে 5 মিনিটে, তাহলে একটা ইঁদুর ধরতে এবারে কি সময় কম লাগবে নাকি বেশি লাগবে? অবশ্যই কম। 5টা ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, একটা ইঁদুর ধরতে তো কম সময় লাগবে, তাহলে কম মানেই ভাগ। দেখেন এই 5 গুণ হলো, এই 5 ভাগ হলো, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এবার আমরা প্রথম লাইনটাকে মন থেকে বাদ দিয়ে দিব। এবার কি করব? কম্পেয়ার করব এই লাইনের প্রেক্ষিতে, যে একটি বিড়াল একটি ইঁদুর ধরে এত মিনিটের, কিন্তু মিনিট। এবার আসেন 100টা বিড়াল, তো একটা বিড়ালের জায়গায় যদি 100টা বিড়াল হয় তাহলে ইঁদুর ধরতে তো অবশ্যই অনেক কম সময় লাগবে, তাই না? একটা বিড়ালের যদি এত সময় লাগে তাহলে 100টা বিড়ালের তো ইঁদুর ধরতে অনেক কম সময় লাগার কথা। তাহলে 5 গুণন 5 উপরে থাকলো, আর তার নিচে 5 গুণন 100, যেহেতু কম সময় লাগবে, কম মিনিট লাগবে, তাই নিচে গুণ হয়ে গেল, মানে নিচে আসলো। কম মানে ভাগ আর বেশি মানে গুণ, আপনারা জানেন। তাহলে একটা ইঁদুর ধরে এত মিনিটে, তাহলে 100টা ইঁদুর ধরতে এবার বেশি মিনিট সময় লাগবে, তাহলে বেশি মানেই গুণ, এই 100 উপরে চলে গেল। দেখেন কখন উপরে যাচ্ছে কখন নিচে যাচ্ছে, তাহলে 100 আর 100 ক্রস, 5 আর 5 ক্রস, তাহলে কত? 5 মিনিট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে অ্যান্সারটা? দেখেন তো, ঘ নম্বর অপশনে। দুঃখিত, এটার উত্তরটা ভুল রয়েছে এখানে, এটা অবশ্যই 5 মিনিট, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু উত্তরটা 100% ভুল রয়েছে। তারপরেও আমি একটু দেখি অঙ্কটা যেখানে করা রয়েছে, এটা আসলে হয়ে যায় অনেক সময় হচ্ছে কনফিউশনে আমরা পড়ে যাই। যদি এরকমটা আসে তবে অবশ্যই আমি নিশ্চিত যে এটার 5 মিনিট সঠিক উত্তর। নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে প্রশ্নটা বের করেছি, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায়, 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগাবে? সঠিক উত্তর হচ্ছে 5 মিনিট। ওকে, তো অঙ্কটার সলিউশনও এখানে দেয়া রয়েছে, সমাধানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 5 মিনিট হচ্ছে সঠিক উত্তর হিসেবে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর আমার কাছে যদি অনলাইনে পড়তে চান তাহলে অবশ্যই 016427027
60 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।